প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাই। সাথে আছি আমি নুসরাত জাহান জেরি। বর্তমান সরকার বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের সংস্কার করতে বেশ কয়েকটি কমিশন গঠন করেছেন, যার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি। দর্শক, আজকে আমরা কথা বলবো কিভাবে এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবেন এবং সার্বিক নির্বাচন প্রসঙ্গে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট বা ৩৬শে জুলাই পতন হয় সরকারের। এরপর আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রস্তাবনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে সরকার গঠন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে যে বিষয়টি সবসময়ই আলোচনায় এসেছে তা হল আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা হয়েছে সেখানে উঠেছে নির্বাচন প্রসঙ্গ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বলা হয়েছে যৌক্তিক সময়ে সংস্কার শেষে জাতীয় নির্বাচনের কথা। ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগের ঘোষণা দেয়। এরপর গঠিত হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে রাখা হয়েছে একজন শিক্ষার্থী প্রতিনিধি। এজন্য যে প্রজ্ঞাপন জারি হয় সেখানে বলা হয়েছে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশে জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে কমিশন গঠন করা হয়েছে। একই সাথে নির্বাচন কমিশন গঠন করতে গঠিত হয় সার্চ কমিটি। এরপর গঠিত হয়েছে নতুন নির্বাচন কমিশন, যেখানে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। কমিশনে রয়েছেন আরও ৪ জন নির্বাচন কমিশনার। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তারা চান সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচন। তবে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরও নির্ভর করবে নির্বাচন অনুষ্ঠিত হবার সময়সীমা। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত পেছানো হবে ষড়যন্ত্র তত বাড়বে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন ছাড়া বিকল্প নেই বলেও বলেন তারেক রহমান। ডিসেম্বরের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রিয় দর্শক, এই মুহূর্তে ডেডলাইন ৩৬শে জুলাইয়ের স্টুডিওতে অবস্থান করছেন সাদিক আল আরমান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি, এবং আমাদের সঙ্গে আছেন মিতু আক্তার, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি প্রথমে সাদিক আপনার কাছে জানতে চাইব, আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি, তো কেমন লাগছে? প্রথমত এটা দেশের জন্য কাজ করার একটা বিশাল সুযোগ। এত বিশাল একটা সুযোগে নিজেকে অন্তর্ভুক্ত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেজন্য আমি ধন্যবাদ জানাই মহান আল্লাহর প্রতি, যিনি আমাকে সুযোগ দিয়েছেন, দেশের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। আমি অনেক অনেক ভালো অনুভব করছি। আপনারা আসলে কি সংস্কার করতে চাচ্ছেন? আপনার এই দায়িত্ব বা এই পজিশনের লেভারেজ নিয়ে আপনি আসলে কি কি সংস্কারে মনোযোগ দিতে চাচ্ছেন? প্রথমত আমার জায়গা থেকে চিন্তা করলে আমার জন্মের পর থেকে আমি কখনো বাংলাদেশে সঠিক ভোট দেখি নাই। কীভাবে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, মানুষ কীভাবে উৎসব মুখরভাবে নির্বাচনে ভোট দিতে পারে, এগুলো আমরা মুরব্বীদের মুখে শুনেছি, যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন তাদের কাছে রূপকথার গল্পের মতো শুনেছি, আমরা কখনো দেখিনি। তো সেখানে অভিজ্ঞতার আলোকে আমাদের যে নির্বাচন সংস্কার কমিটি, ওই কমিশনে যারা আছেন এরা অত্যন্ত প্রাজ্ঞ এবং বিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন।
তাদের সাথে অভিজ্ঞতার আলোকে আমার নিজস্ব চিন্তাভাবনা এবং ছাত্র প্রতিনিধি ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ রেখে তারা যেরকমভাবে নির্বাচনকে দেখতে চায় সেরকম প্রস্তাবনাগুলো আমি রিপ্রেজেন্ট করি। এর ভিতরে আমরা প্রথমত এখন যে জিনিসগুলো সামনে এসেছে, আপনি জানেন যে পোস্টাল ভোটিংয়ের ব্যাপারে আমাদের ইতিমধ্যে চিফ অ্যাডভাইজারও পাবলিক করেছেন। এবার হয়তো বা আমাদের নির্বাচনে পোস্টাল ভোটিংয়ের সিস্টেমটা থাকবে এবং আমরা যারা আমাদের প্রবাসী যারা আছেন তাদের ভোটাধিকার নিশ্চিত হবে। ইতিমধ্যে এই জন্য কাজও শুরু করা হয়েছে। আর যারা কারাবন্দী ওদের জেলের ভিতর যারা আছেন এদেরকে ওদের যে ভোটাধিকার সঠিক সময়ে ভোট নেওয়ার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। পাশাপাশি একটা স্বাধীন, নিরপেক্ষ এবং শক্তিশালী নির্বাচন গঠনের ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে। আমাদের এখানে কাজ হচ্ছে যে শুধুমাত্র এই সেশনের জন্য না, পরবর্তী সেশনগুলোতে যাতে আমাদের একটা শক্তিশালী নির্বাচন কমিশন থাকে যারা সবসময় আমাদের দেশের জন্য একটা সুন্দর স্থানীয় এবং জাতীয় যে নির্বাচন দুইটাই উপহার দিতে পারবে। সেজন্য আমরা কাজ করছি। আশা করি যে খুব শিগগিরই আমাদের যখন কাজগুলো শেষ হয়ে যাবে আপনারা দেখতে পারবেন। মিতু, যে ধরনের সংস্কারের কথা আসলে সাদিক আল আরমান বললেন, আপনি একজন আন্দোলনকারী শিক্ষার্থী এবং সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, সেই পার্সপেক্টিভ থেকে আপনি কি মনে করেন? আসলে সাদিক যেহেতু আমাদেরই ছাত্র প্রতিনিধি, তো ওই জায়গায় সাদিক বলেছে কিছুর কথা, যেরকম পোস্টাল ভোটের কথা বলেছে, কারাগারে যারা আছে তাদের ভোট নেওয়ার কথা বলেছে। কিন্তু আমি সাদিকের এই কথার সাথে কিছু কথা অ্যাড করতে চাইবো। সেখানে তারা বলেছে যে স্বাধীন, সুষ্ঠু, সুন্দর নির্বাচন করার জন্য যেমন দরকার। তো আমরা এখন যদি বর্তমান পরিস্থিতি দেখি, তো সেই জায়গায় দেখতেছি যে আমাদের যে দলগুলো আছে তারা আসলে নির্বাচনের জন্য হচ্ছে যে মানে হাত পা উঠে লেগেছে আর কি বলা যায়। তো সেই জায়গায় আমি বলবো যে ইউনূস সরকার সবসময় বলছে যে তার সময় দরকার বা হচ্ছে যে দেশটাকে সংস্কার করবে, করার পর হচ্ছে যে নির্বাচন দিবে। কিন্তু সেখানে কিন্তু আমাদের যে বিএনপি আছে বা জামায়াতে ইসলামী আছে বা অন্যান্য দল আছে তারা কিন্তু মোটামুটি একটু আমাদের সাথে চাচ্ছে যে না, একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। সো সেই নির্বাচনটা দেওয়ার জন্য অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্থাটি কাজ করে সেটা হচ্ছে নির্বাচন কমিশন। তো সেই জায়গায় যেহেতু সাদিক আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে আছে, আমি চাইবো যে বাংলাদেশে 2009 থেকে 2024 পর্যন্ত যে মানুষ যে ভোটাধিকারটা হারিয়েছিল সেই ভোটাধিকারটা একদম 100% নিশ্চিত করা এবং তাদেরকে ওইরকমই আশ্বাস দেওয়া বা বোঝানো যে আমরা আপনাদের জন্য এই ভোটাধিকার, আপনারা আছেন বলেই আমাদের এই ভোট ব্যবস্থা। তো আপনারা 100% উপস্থিত থাকবেন, মানে জনগণই যেন ওরা যেন ওইটাকে এমনভাবে প্রেজেন্ট করতে পারে যেন জনগণের যাতে স্বতঃস্ফূর্তভাবে মানে থাকে এবং এমন মানে ভোট হবে সেখানে যেন 90%-এর উপরে ভোট পড়ে, তারা যেন তাদেরকে জনগণের সামনে এভাবে উপস্থাপন করতে পারে। এতটুকু করার জন্য যারা দরকার সব যেন মানে থেকে নিশ্চিত করে, মানে আপনি নিরপেক্ষ এবং স্বতঃস্ফূর্ত যে নির্বাচন আমরা বলে থাকি, মানুষের ভোটাধিকার এবং ট্রান্সপারেন্সি। কারণ যখন ভোটের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি চলে আসে তখন মানুষ স্বাভাবিকভাবে উৎসাহী হয়ে নিজের সাংবিধানিক অধিকার চর্চা করতে চায়। আপনি সেটাই বলতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। সাদিক আল আরমান, ডিসেম্বরের মধ্যে আসলে সকল কমিশনের সুপারিশ হওয়ার কথা আছে, তো সেই হিসাবে আপনাদের কমিশনের কাজ ঠিক কতটুকু মানে এগিয়েছে সে ব্যাপারে একটু জানতে চাইব। অত্যন্ত আনন্দের সাথে জানাই যে আমার মনে হয় যতগুলো সংস্কার কমিশন আছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজ আগানো হয়েছে আমাদের, কারণ আমরা হট সিটে আছি, সবার চোখ আমাদের উপরে। যে কারণ কি সবাই কোনোভাবে একটা নির্বাচন চাচ্ছে। আপনি জানেন যে ভোট অধিকার হরণ করার ফলে একটা সরকারের কীরকম পরিণতি হতে পারে তার দৃষ্টান্ত আমরা দেখেছি গত 5ই আগস্ট। ভোট আমাদের সাংবিধানিক অধিকার এবং এই সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য আমাদের কমিশনটা এখন সংস্কার করা হচ্ছে। আমি বলতে পারবো যে হয়তোবা আমরা ইতিমধ্যে 23টা মিটিং শেষ করেছি এবং খুবই ভালো অগ্রগতি হয়েছে। বিশেষত আপনাদেরকে একটা ইনফরমেশন জানাই, এবার হয়তোবা আপনারা বিশেষ একটা পরিবর্তন দেখতে পারেন, সেটা হচ্ছে সংরক্ষিত নারী আসনের জায়গায় হয়তোবা শুধু ডিরেক্ট ভোটের ভিত্তিতে নারী আসন থাকতে পারে, সংরক্ষিত বলে আর কিছু থাকবে না। সাদিক আল আরমান আসলে যেই সংস্কারের কথা বললেন, যেই মানে কার্যপ্রণালী কতটুকু এগিয়েছে যা বললেন, মানে এতে আপনি কি সন্তুষ্ট? এবং হলো যে উনি বললেন সুসংবাদ, আপনার কি সুসংবাদ মনে হচ্ছে? আমরা জানি যে আমাদের সংসদীয় আসনে 350টি আসন আছে এবং সেখানে হচ্ছে যে নারী আসন সংরক্ষিত থাকে 50টি এবং বাকি যে 300 আসন থাকে সেখানে নারী পুরুষ সবাই সমানে হচ্ছে যে মানে ভোট গ্রহণের অধিকার রাখে বা হচ্ছে মনোনয়নপত্র পাওয়ার অধিকার রাখে। তো সেই ক্ষেত্রে যদি সংরক্ষিত আসন যদি হচ্ছে উঠে যায়
তো সেখানে কিভাবে হচ্ছে একটা নারীর জন্য সেটা সুসংবাদ হতে পারে, বিকজ মানে নারীদের অধিকার মানে পুরোপুরি নিশ্চিত করার জন্য একটা সংরক্ষিত আসন ছিল এবং তার বাইরেও নারীরা মনোনয়নপত্র নিতে পারতো, এমন এমন কিছুই তো সাদিক, তাই না? আমি মনে হয় বুঝাইতে পারিনি বিষয়টা হচ্ছে এমন যে যারা সংরক্ষিত নারী আসনে একটা দলের হয়ে মনোনয়ন পেয়ে কেউ টিকিট পেয়ে আসতো, সেই ক্ষেত্রে যেসব নারীর প্রতিনিধি ডিরেক্ট ইলেকশন করতে পারতো না, সেই রকম যাতে দলীয়করণ বন্ধ হয়ে গিয়ে আসন ফিক্সড থাকতে পারে, বাড়তেও পারে। এখানে শুধু স্বতন্ত্রদের কথা আপনি বলছেন, মানে যারা হলো যে দলীয় টিকিট পাচ্ছে না এরকম? না না না, এখানে দলীয়ভাবেই নারীর প্রতিনিধিকে বাধ্যতামূলকভাবে এখানে 50টা আসন দিতেই হবে। আচ্ছা, এটা হলো যে আচ্ছা এইবার আমরা বুঝতে পেরেছি, সেটা হলো যে এটা হলো যে উল্টো হলো যে তাদের অধিকার নিশ্চিতকরণে হলো যে দলীয়ভাবেই দিতে হবে। এবং তোমাদের মতো যারা উদীয়মান নেত্রী আছে তাদের জন্য সংসদের রাস্তা প্রশস্ত করা হলো। আচ্ছা, আমি তো প্রথমে তাহলে ভুল বুঝেছিলাম। আসলে যদি এমন হতো যে সংরক্ষিত আসন না রেখে যদি হচ্ছে যে সেই 300 আসনের সাথে 50টা আসন মিলিয়ে যদি 350টা আসন একই রকম করা হতো, তাহলে কখনোই সেটা বলা যেত না যে আমার জন্য সুবিধা। সাদিক, আপনি হলেন যে পুরো ব্যাপারটা আমাদের দর্শকদের জন্য আরেকটু হলো যে ক্লিয়ার করে যদি একটু বলতেন, তাহলে হলো যে যেই ভুল বুঝাবুঝি আমাদের মাঝখানে হয়েছে সেটা আসলে দর্শকদের হবে না। আরেকবার একটু জানতে চাই। আপনি জানেন যে আমাদের দেশের নারী সমাজ তারা আন্দোলন এবং সমগ্র ক্ষেত্রে এখন বিশাল একটা ভূমিকা রাখছেন। সেজন্য নির্বাচন সংস্কার কমিশনে অ্যাজ এ ছাত্র প্রতিনিধি আমরা চেষ্টা করেছি নারীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। আপনারা জানেন যে ইতিমধ্যে সংরক্ষিত নারী আসন ছিল। আমার কাছে মনে হয়েছে নারীরা এর চেয়ে বেশি সম্মানের যোগ্য, তারা ডিরেক্ট ইলেকশন করে জিতে আসতে পারে। সেজন্য সংরক্ষিত যে নারী আসনটা সেটা সেভাবেই থাকবে, কিন্তু দলীয় মনোনয়নে না হয়ে এটা সরাসরি ডিরেক্ট সংরক্ষিত নারী আসন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে বাধ্যতামূলক হয়ে আসতে হবে। প্রত্যেকটা পার্টি সে ফিক্সড কিছু আসনে, এটা হতে পারে যে কোনো আসনে এটা ঘুরবে প্রত্যেক 5 বছর পর পর। ইন্ডিয়ার যে কেরালার সিস্টেম বা পশ্চিমবাংলার যে সিস্টেম, ওই সিস্টেম এটাকে ঘূর্ণন পদ্ধতি বলে, ঘূর্ণন পদ্ধতির ভিত্তিতে ইলেকশনটা হয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এখন থেকে আশা করি যে নারীরা ডিরেক্ট ভোটের ভিত্তিতে সংসদে আসবে এবং এটা আমরা সামনে কার্যকর হতে দেখতে পারি। সাদিক আল আরমান, আমি জানতে চাইব নির্বাচন কমিশনের ঠিক কতটুকু পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? কারণ আপনি এখন তো বর্তমানে আপনি নির্বাচন কমিশনে আছেন, এর বাইরে আপনি দেশের নাগরিক এবং আপনি আন্দোলনকারী শিক্ষার্থী এবং আপনার অন্যান্য অনেক অবদান আছে এই ব্যাপারে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমি একটু জানতে চাইব যে কি কি ধরনের পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? দীর্ঘ 17 বছরে একটা গোষ্ঠীর যে নিয়ন্ত্রণ, এই জিনিস থেকে আগে মুক্ত হবে, যেটা কোনো দলীয়করণ না হয়ে জাতীয়করণ হবে। আমাদের নির্বাচন কমিশনটা শুধুমাত্র হবে দেশের জন্য, কোনো দলের জন্য না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ডলি যদি আমরা দেখি আমাদের বর্তমান যে নির্বাচন কমিশন আছে, সেখানে আমাদের কিছু পুরাতন যে এক্সপেরিয়েন্স, পুরাতন নির্বাচনের ভিতরে আমাদের যে ভুলগুলো ছিল, বিশেষ করে ইভিএম, যেটা ইভিএমটা আমরা রাখছি না। ইভিএম নিয়ে অনেক বিতর্ক আছে এবং নতুন যে ভোটার তালিকা গ্রহণের ক্ষেত্রে, প্রস্তুতির ক্ষেত্রে কিছু নতুন প্রযুক্তির ব্যবহার সামনে আসবে। এবং আরেকটা ভালো উল্লেখযোগ্য সংস্কার হতে পারে যে হয়তোবা নির্বাচন কমিশনের যে সাংবিধানিক পাওয়ার, এটার প্র্যাকটিস করার জন্য নির্বাচন কমিশন নিজস্ব কোনো ভূমিকা নিতে পারে। এবং পাশাপাশি আরও কিছু বিষয়ে কাজ চলমান, তার মধ্যে একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি শৃঙ্খলা ফেরানোর জন্য তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্ত উল্লেখ করা হবে, যেগুলো হয়তো বা শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে তার, ফাইন্যান্সিয়াল ব্যাংক লোনের পাশাপাশি দ্বৈত নাগরিকত্বর পাশাপাশি এগুলো ক্রস চেকের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে হয়তো বা কিছু একটা লিয়াজু বলতে পারে যে গঠন করা হতে পারে, যাতে কখনো কোনো ঋণ খেলাপি এবং দেশের অর্থ পাচারকারী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। পাশাপাশি যারা মানবতা বিরোধী অপরাধে অংশগ্রহণ করছে, এদের ব্যাপারে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে বলার জন্য, যারা সর্ব অবস্থায় মানবতা বিরোধীতে লিপ্ত ছিল তারা যাতে কোনোভাবেই দেশের পার্লামেন্টে অংশগ্রহণ করতে না পারে। মিতু, যেই পরিবর্তন বা সংস্কারের কথা সাদিক আল আরমান আমাদেরকে বললো, আপনার কি মনে হয় তাতে আমাদের যেই নির্বাচনী ব্যবস্থা, এই নির্বাচনী ব্যবস্থাকে সুষ্ঠু করতে যথেষ্ট? আসলে সাদিক অনেকগুলা সংস্কারের কথা বলেছে। আসলে দিন যাবে আমাদের মনে হবে যে না, এই জিনিসটা দরকার, ওই জিনিসটা দরকার। সো এখন যেহেতু ওরা নির্বাচনের সংস্কার কমিশনে আছে, সো ও তো ছাত্র প্রতিনিধি, ওর অভিজ্ঞতার জায়গাটাও হয়তো অত বেশি না, যারা হচ্ছে যে আরও ভালো ভালো মানুষ আছে ওইখানে।
সো আমার মনে হয় যে দিন যাবে মানুষের এটার প্রতি হচ্ছে যে আরো বলবে যে হ্যাঁ নির্বাচনটা এভাবে হলে ভালো হয়, এভাবে হলে ভালো হয়। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে সংস্কারের কথা বললো সাদিক, ওই সংস্কারের গুলো যদি তারা বাস্তবায়ন করতে পারে